হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই সায়েন্স দরবারের পক্ষ থেকে। তোমাদের মাঝে আজকে আবারও চলে আসলাম একটা নতুন ক্লাস নিয়ে। আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের একটা কনসেপ্ট পড়ব, সেটা হচ্ছে গতির গ্রাফ। গতির গ্রাফ, এই গতির গ্রাফ সম্পর্কে আমরা আজকে শিখব। এই যে কনসেপ্ট থেকে যত প্রকার অঙ্ক আসে, এমসিকিউ আসে, সবগুলো সমাধান করব এবং ক্লাসের শেষে একটা মজার জিনিস দেবো তোমাদের। তোমরা অবশ্যই ক্লাসটা ফুল ভিডিও দেখবা। সেখান থেকেই শুরু করলাম গতির গ্রাফ। আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়ের গতি সম্পর্কে 5টা চলক থাকে। এই 5টা চলক হচ্ছে একটা এস, একটা ইউ, একটা ভি, একটা এ আর একটা হচ্ছে টি। এসকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। গতির গ্রাফ বুঝতে গেলে আমাদের 3টা কথা মনে রাখতে হবে। আমরা যদি 3টা জিনিস মনে রাখতে পারি তাহলে গতির যে কোনো জিনিস আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে গতির বোঝার ক্ষেত্রে প্রথম 1 নাম্বার কথাটা হচ্ছে, অর্থাৎ বেসিক 1 যে জিনিসটা আমাকে মনে রাখতে হবে, গ্রাফ হতে গেলে আমাদের প্রথমে 2টা অক্ষ লাগবে। 1 নাম্বার কথা হচ্ছে 2টা অক্ষ লাগবে। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে গতির গ্রাফের ক্ষেত্রে বেসিক নাম্বার 1 নাম্বার কথাটা হচ্ছে 2টা অক্ষ লাগবে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে 2টা অক্ষ আছে, এই 2টা অক্ষতে 2 জন বসবে। অর্থাৎ এই যে 5টা চলক আছে, এই 5টা চলকের ভিতর এই যে বেগ, তো আমরা জানি বেগ 2 প্রকার, একটা আদি বেগ আর একটা শেষ বেগ। এই 2টা মিলে একটা বেগ নির্দেশ করবে। তাহলে এই 2টা আসনে, 2টা জায়গায়, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে আদি বেগ শেষ বেগ 2টা মিলে সবে একটাই বেগ। অর্থাৎ এই 4টা চলকের ভিতর যে কোনো 2টা বসবে। এখন এই আসনে আমরা জানি যে এই যে 4টা চলক, 5টা চলক আছে এখানে, এস ইউ ভি এ টি সুভাত। অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, যেটা মৌলিক রাশি, সেটা হচ্ছে সময়। সময় কখনো অন্যের উপর নির্ভরশীল হয় না। আমরা জানি মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি অন্যের উপর নির্ভরশীল নয়, বরং অন্য রাশি এর উপর নির্ভরশীল, তাকে আমরা মৌলিক রাশি বলি। সময় হচ্ছে মৌলিক রাশি, সময় অন্যের উপর নির্ভরশীল নয়। একইভাবে এর জায়গাটা একটা স্পেশাল জায়গা, এ এক জায়গায় থাকবে। সেটা হচ্ছে আমরা জানি এক্স অক্ষ হচ্ছে আনুভূমিক রেখা। এক্স অক্ষ হচ্ছে কি? আনুভূমিক রেখা। আনুভূমিক রেখা অর্থাৎ ভূমি বরাবর থাকবে। ভূমি কিন্তু অন্যের উপর নির্ভরশীল নয়, ভূমির উপর অনেক কিছু নির্ভরশীল। যেমন এই ওয়াই অক্ষটা ভূমির উপর দাঁড়িয়ে আছে, এই এক্স এর উপর ভিত্তি করে ওয়াইটা আছে। সেজন্য এই অক্ষতে থাকবে একজন যে অন্যের উপর নির্ভরশীল নয়। আর 5টা চলকের ভিতর একজন শুধুমাত্র আছে যে অন্যের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে টাইম, টি। তাহলে টির স্থান হবে এখানে, টি থাকবে অলওয়েজ, সবসময় এক্স অক্ষ বরাবর টি থাকতে পারে। টির একক সেকেন্ড, অর্থাৎ এখানে কোনো একটা মান দিয়েও নির্দেশ করতে পারে। তাহলে গ্রাফের কথা, গ্রাফ বুঝতে গেলে আমাদের প্রথমে 3টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর কথাটা হচ্ছে 2টা অক্ষ লাগবে। কয়টা অক্ষ? 2টা অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর একজন থাকবে, ওয়াই অক্ষ বরাবর একজন থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর যে থাকবে সে অবশ্যই যা অন্যের উপর নির্ভরশীল হবে না। এই চলকের ভিতর আমরা জানি গতির 5টা চলকের ভিতর টি আছে অন্যের উপর নির্ভরশীল নয়, তাহলে টি বসবে এক্স অক্ষ বরাবর। এরপরে এই জায়গা ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে কে কে? তাহলে এস বসতে পারে, হয় ভি বসবে না হয় এ বসবে। তাহলে এখানে থাকতে পারে এস বা ভি বা এ। এ সাধারণত থাকে না, কিন্তু এস এবং ভি থাকে। এরপর এস এবং ভি থাকবে, থাকার ফলে এর মধ্যে একটা সম্পর্ক হবে। এস এর ভিতর মনে করো যে এস নিলাম, তাহলে থাকবে কি টি। টি এবং এস এর মধ্যে একটা সম্পর্ক করে যে জিনিসটা হবে সেটাই হবে গতির গ্রাফের জন্য 1 নম্বর কথা। হতে পারে সরলরেখা বা হতে পারে বক্ররেখা, এই সম্পর্ক করে এরকম একটা জিনিস পাবো। তাহলে গতির গ্রাফের জন্য 1 নম্বর কথাটা হচ্ছে এটা, 2টা অক্ষ লাগবে। টি বসবে অবশ্যই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে এস ভি অথবা এ। এস এবং ভি 2টা বোঝা থাকে। এরপর বেসিক নাম্বার 2 নম্বর বেসিকটা যেটা, সেটা হচ্ছে 1 নম্বর বেসিক আমরা বুঝলাম। বেসিক নাম্বার 2 নম্বর কথা সেটা হচ্ছে
যে এই যে একটা গ্রাফ আমরা দেখলাম যে এক্স অক্ষ বরাবর একজন থাকলো টি এবং ওয়াই অক্ষ বরাবর এস বা ভি থাকতে পারে, তাহলে একটা গ্রাফ কি নির্দেশ করবে সেটা নির্ধারণ করবে একটা জিনিস। তাহলে আমরা জানি গ্রাফ হতে গেলে এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগে, তাহলে এখানে সবসময় টি বসবে, আমরা জানি এক্স অক্ষ বরাবর টি বসবে, আর এখানে থাকতে পারে একজন। তাহলে একটা গ্রাফ কি নির্ধারণ করবে? একটি গ্রাফ কি নির্ধারণ করবে? সেটি নির্ণয় করবে ঢাল। তাহলে আমরা যদি ঢাল বের করতে পারি তাহলে বুঝতে পারবো যে একটা গ্রাফ কি নির্দেশ করতেছে। তাহলে ঢাল কি? ঢাল সম্পর্কে আমাদের জানতে হবে। ঢাল জিনিসটা কি? আসলে ঢাল হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে ঢাল বলে। তাহলে ঢাল হলো ট্যান থিটার সমান এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে ঢাল বলে। ঢাল সমান সমান ট্যান থিটা। তাহলে ঢাল সমান সমান ট্যান থিটা হলে আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আর এখানে জানি ভূমি বরাবর আছে কি? এক্স অক্ষ। ভূমি বরাবর কি আছে? এক্স অক্ষ। তাহলে নিচের দিকে থাকবে হচ্ছে এক্স। তাহলে এই যে এক্স অক্ষের ক্রমান্বয়ে পরিবর্তন হবে, আর ফিজিক্সের পরিবর্তন চিহ্নটা হচ্ছে ডেল্টা এক্স। আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে ডেল্টা ওয়াই। এই ওয়াই অক্ষ বরাবর যে থাকবে তার পরিবর্তন। তাহলে আমরা ঢালের মানটা বের করব। ঢালের মানটা বের করার ফলে যে জিনিসটা হবে, ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ভাগ এক্স অক্ষের পরিবর্তন, যে মানটা পাবো সেটা হবে ঢাল। আর ঢাল যেটা বের হবে সেটাই হবে ওই গ্রাফ সম্পর্কে। তাহলে দেখো ঢাল ওয়াই অক্ষ সম্পর্কে, ওয়াই যদি আমরা এস নেই, তাহলে ওয়াই অক্ষে যদি আমরা এস বলি তাহলে এস এর পরিবর্তন, তাহলে টি তো সবসময় এক্স অক্ষ বরাবরে থাকবে, তাহলে নিচে থাকবে কি? টি। তাহলে এস কে টি দ্বারা ভাগ করলে কি পাবো? বেগ। তাহলে এটা হবে বেগের লেখচিত্র। এটা হবে কি? বেগের লেখচিত্র। এভাবে নির্ণয় করব। 2 নম্বর বেসিক গেল। 3 নম্বর কথাটা হচ্ছে যে কখনো যদি দেখো যে এই গ্রাফের ভিতর কখনো দেখো যদি সরলরেখা হয়, কি হয়? সরলরেখা হয়, তাহলে একটা নাম হবে, আর বক্ররেখা হলে একটা নাম হবে। 3 নম্বর বেসিকটা লিখে নেই, বেসিক নাম্বার 3। বেসিক 3 মনে রাখার জন্য মনে রাখবা, যদি কখনো সরল রেখা হয় তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, তাহলে হবে সম। আর যদি কখনো বক্ররেখা হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে অসম। তাহলে 1 নম্বর কথা হচ্ছে গ্রাফ হতে গেলে দুটো অক্ষ লাগবে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। আর 2 নম্বর কথা, একটা গ্রাফ কি নির্দেশ করবে সেটা নির্ধারণ করবে ঢাল। ঢাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তনকে এক্স অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করব, যেটা বের হবে সেটা হচ্ছে ওই গ্রাফ। আচ্ছা, আর এই গ্রাফের ক্ষেত্রে 3 নম্বর কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি সরল রেখা গ্রাফের ভিতর থাকে তাহলে নামের প্রথমে বসাবো সম, আর যদি বক্ররেখা থাকে তাহলে নামের মানে প্রথমে বসাবো হচ্ছে অসম। তাহলে আমাদের এসএসসি লেভেলে যে গ্রাফগুলো আসে সাধারণত, সেই গ্রাফগুলো এখন দেখবো। সাধারণত 2 ধরনের গ্রাফ আসে, একটা হচ্ছে সরণ ভার্সেস অর্থাৎ সরণ ও সময়ের লেখচিত্র বা গ্রাফ, আর একটা হচ্ছে বেগ আর হচ্ছে সময়ের লেখচিত্র। আমরা 1 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে সরণ ও সময়ের গ্রাফ, সময়ের লেখচিত্র। তাহলে এই যে সরণ ও সময় লেখচিত্র কি কি হতে পারে দেখে নাও, আমি একবারে দিচ্ছি। 4 ধরনের হয় সাধারণত, 3 ধরনের বেশি আসে। তাহলে আমরা জানি যে দুটো অক্ষ লাগবে, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা হবে এক্স, এটা হবে ওয়াই। এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে আমরা বললাম যে গ্রাফের ক্ষেত্রে দুটো অক্ষ লাগে, এক্স অক্ষ বরাবর সবসময় থাকতে পারে কি? আমরা জানি যে টাইম মানে টি আর সরণ মানে এস বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি একটা জায়গাতে বসতে পারে, সেটা কি? সবসময় এক্স অক্ষ বরাবর বসবে। তাহলে এক্স অক্ষ বরাবরে বসলো, টি তো কোনোদিনও এই জায়গায় বসতে পারে না। তাহলে টির জায়গা যেটা সেটা দিলাম। তাহলে এরপর আছে কি? এস। তাহলে এস এর জায়গা হবে এখানে। তাহলে আমরা জানি এস এর একক হচ্ছে মিটার, তাহলে এটা হবে এস এর একক মিটার, এস এর একক মিটার, এস এর একক মিটার।
এখন যে গ্রাফগুলো থাকে সাধারণত কখনো দেখবা যে এটা এরকম অবস্থায় আছে, আবার কখনো দেখবে এটা সরলরেখা আছে, আবার কখনো বক্ররেখা, আবার কখনো এরকম দেখবা। তাহলে এই 4 ধরনের গ্রাফ দেখতে পারবা সরণ এবং সময়ের লেখচিত্রের ক্ষেত্রে। আমরা দেখব যে এগুলোর নাম কি কি হতে পারে। দেখো প্রথম 1 নাম্বার যে কথাটা, এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। 1 নাম্বার গ্রাফটা যেটা নির্দেশ করতেছে সেটা মনে রাখবা। আমরা জানি যে এখান থেকে শুরু করে ক্রমান্বয়ে কি হয়, পরিবর্তন হয়, টাইম চলতেছে। আর এখান থেকে কি এটা নির্দেশ করতেছে অবস্থার পরিবর্তন হবে, এস এর মান উপরে নিচে যাবে, কখন নিচে নামতে পারে, কখন উপরে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা এই জায়গা থেকে কোনো পরিবর্তন হচ্ছে না, এই জায়গা থেকে কোনো পরিবর্তন এক জায়গাতে আছে, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। তাহলে এটা বোঝাচ্ছে যে বস্তুটা এক জায়গাতে আছে, স্থির অবস্থায় আছে, কিন্তু টাইম চলতেইছে। তাহলে আমরা জানি যে কোন একটা গ্রাফ কি নির্দেশ করতেছি সেটা নির্ধারণ করে ঢাল। তাহলে আমরা যদি ঢাল বের করতে যাই, আমরা জানি ঢাল হচ্ছে y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। তাহলে y অক্ষের পরিবর্তন কি, y অক্ষের কোনো পরিবর্তন হয় নাই, ডেল্টা s ডিভাইডেড বাই ডেল্টা t। তাহলে s এর তো কোনো পরিবর্তনই হয় নাই, s এর পরিবর্তন না হওয়া মানে অপরিবর্তিত থাকা মানে 0। তাহলে 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমরা জানি কি হয়, 0 হয়। আর 0 মানে কি, 0 মানে হচ্ছে স্থির অবস্থা। কি অবস্থা, স্থির অবস্থা। একটা জিনিস মনে রাখবা, কখনো যদি এখানে s থাকে, নিচে t থাকে, আর এটা যদি x অক্ষের সমান্তরাল রেখা হয়, x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটা হবে স্থির অবস্থা। স্থির অবস্থার লেখচিত্র হচ্ছে এটা, অবশ্যই মনে রাখতে হবে। s এর ক্ষেত্রে, t এর ক্ষেত্রে যদি সমান্তরাল হয় x অক্ষের, তাহলে স্থির অবস্থা। 2 নাম্বার কথা, আমরা এই 2 নাম্বার লেখচিত্রটা কি নির্দেশ করতে সেটা দেখব। তাহলে দেখো t আছে, s আছে, তাহলে এটা সেম কথা, ঢাল হবে x অক্ষের যে পরিবর্তন আর y অক্ষের পরিবর্তন তাদের অনুপাত। তাহলে y অক্ষের অনুপাত, y অক্ষের যে আছে কি আছে, s আছে, আর x অক্ষে আছে t। তাহলে s কে t দ্বারা ভাগ করলে আমরা জানি এটা অবশ্যই 0 না, কারণ অবশ্যই পরিবর্তন হচ্ছে। দেখো টাইমের সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, টাইমের সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা 1 নাম্বার বেসিক তো গেল, দুটো অক্ষ নিচ্ছি। 2 নাম্বার কথা হচ্ছে ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করে দেখলাম s কে যদি আমরা t দ্বারা ভাগ করি তাহলে বেগ পাই, বেগ। তাহলে এই লেখচিত্রটা হবে বেগের, কিসের, বেগের। 3 নাম্বার বেসিক দিছিলাম, যদি কখনো সরলরেখা দেখো তাহলে নামের প্রথমে হবে সম, বক্ররেখা দেখলে অসম। তাহলে যেহেতু এটা সরলরেখা আছে, তাহলে নামের প্রথমে হবে কি, সম। তাহলে এটা হচ্ছে সমবেগের লেখচিত্র, সমবেগের লেখচিত্র। তাহলে সমবেগের লেখচিত্র হচ্ছে এটা, s থাকবে, t থাকবে, সরলরেখা হবে, তাহলে কি বেগ, সমবেগ। আর একটা কথা মনে রাখবা, সমবেগের ক্ষেত্রে কি শূন্য হয়, ত্বরণ শূন্য হয়। তাহলে এটা ত্বরণ শূন্য লেখচিত্র নির্দেশ করে। 2 নম্বর কথা। তাহলে সেম কথা, এটা বেগের লেখচিত্র হবে, কিন্তু এটা বক্ররেখা, বক্ররেখা হলে কি হয়, অসম হয়। কি হয়, অসম বেগের লেখচিত্র। অসম বেগের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা, সেটা কি হয়, সুষম ত্বরণ। সুষম, অসম বেগে সুষম ত্বরণ হয়। অসম বেগে কি হয়, সুষম ত্বরণ। আর 4 নাম্বার লেখচিত্রটা যেটা নির্দেশ করতেছে, তাহলে এটাও তো বেগ হবে, কিন্তু দেখবা আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে হয় হচ্ছে ধনাত্মক কোণ, আর দিকে ঘুরলে হয় ঋণাত্মক কোণ। আমরা যদি এখানে মার্কারটা রাখি, তাহলে মার্কারটা নিচের দিকে পড়বে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, অর্থাৎ সমবেগ হ্রাস। সমবেগ কমে যাচ্ছে, সমবেগ হ্রাস। ঠিক আছে, সমবেগ হ্রাসের লেখচিত্র। তাহলে এটা হচ্ছে গতির গ্রাফের এক ধরনের লেখচিত্র, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো জিনিস জানলে আমরা সিকিউ করতে পারবো। তাহলে লেখচিত্র 1 নম্বরটা হচ্ছে সরণ ও সময়ের লেখচিত্র, এই 4 ধরনের হয়। স্থির অবস্থা, সমবেগের, অসমবেগের। সমবেগের ত্বরণ শূন্য হয়, অসমবেগের ক্ষেত্রে সুষম ত্বরণ হয় বা সমত্বরণ হয়। আর এটা হচ্ছে সমবেগের হ্রাস। আরেক টাইপের হয়ে থাকে, সেটা হচ্ছে সেম ভাবেই হবে, কিন্তু এবার হবে পরিবর্তিত হয়ে, অর্থাৎ এই সরণের জায়গা এবার হবে হচ্ছে বেগ। সরণের জায়গা কি হবে, বেগ। তাহলে এখন দেখবো বেগ ও সরণের লেখচিত্র। 2 নাম্বার কথা, বেগ ও সরণের লেখচিত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম করে একটা আর্ট করে নেব। তার 4 ধরনের হয়। তাহলে আমরা জানি টি আছে, টি তো সবসময় নিচে বসবে, এক্স অক্ষ বরাবরে বসবে। তাহলে বসাইলাম। এবার আছে ভি, বেগ,
ভেলোসিটি। বেগ যদি থাকে, আমরা জানি বেগ হচ্ছে কি রাশি, অর্থাৎ আমরা জানি মৌলিক রাশি না লব্ধি রাশি অন্যের উপর নির্ভরশীল হয়, আর যে অন্যের উপর নির্ভরশীল হয় তার এটা হচ্ছে y অক্ষ বরাবর থাকবে। তাহলে x যেখানে ছিল এবার বসবে v, ভির একক আমরা জানি ms ইনভার্স 1, তাহলে এখানেও v একক হবে ms ইনভার্স 1, তাহলে এখানেও বসবে v, এখানেও বসবে v। এই 4 ধরনের গ্রাফ হবে, কিন্তু আগে ছিল s, এখন হচ্ছে v। এই 2 ধরনের গ্রাফ আমাদের এসএসসি লেভেলে বেশি থাকে। এখন দেখো যদি v থাকে আর এখানে t থাকে, আমরা জানি ঢাল বের করতে হয়, তাহলে ঢাল বের করলে আমরা নির্ধারণ করতে পারবো একটা গ্রাফ কি নির্দেশ করতেছে। তাহলে ঢালের জন্য আমাদের প্রথমে জানতে হবে যে y অক্ষের পরিবর্তনকে x অক্ষের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। y অক্ষের পরিবর্তন বেগ, তাহলে বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে বেগ উপরেও জানি নিচেও জানি কমে নয় বাড়ে নাই, সেই কারণে আমাদের মনে রাখতে হবে বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগ অপরিবর্তিত আছে। বেগ যদি অপরিবর্তিত থাকে তাহলে বেগের পরিবর্তন শূন্য, ডেল্টা ভির মান শূন্য। আমরা জানি ডেল্টা ভি মানে আদি বেগ এবং শেষ বেগের পার্থক্য, অর্থাৎ ভি মাইনাস ইউ সমান সমান 0। ভি মাইনাস ইউ সমান সমান 0 মানে বোঝায় ভি সমান সমান মাইনাস ইউটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ তাহলে এটা হবে প্লাস ইউ, অর্থাৎ ভি যা হবে ইউ তা হবে, শেষ বেগ যা হবে আদি বেগ তা হবে। তার মানে এটা হচ্ছে সমবেগের লেখচিত্র, অর্থাৎ একটা বস্তু যদি যায় যে বেগে যাচ্ছে সে বেগে থাকছে, সময়ের সাথে সে কোনো বেগের পরিবর্তন করে নাই। তাহলে আমরা এটা বুঝতে পারি কি বেগ, সমবেগ। তাহলে সমবেগের লেখচিত্র দুটা, যদি এখানে এস থাকে এরকম সরলরেখা তাহলে সমবেগ, আর সমবেগ যদি এখানে ভি থাকে, যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল হলে কি হয়, সমবেগ হয়। সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, ত্বরণ শূন্য হয়। কি শূন্য, ত্বরণ শূন্য। তাহলে সমবেগ দুই ভাবে হতে পারে, ত্বরণ শূন্য দুই ভাবে হতে পারে। ভি থাকলে এস অক্ষের সমান্তরাল, আর যদি এস থাকে তাহলে এইরকম হবে, বুঝছি। তাহলে 2 নম্বর কথা। তাহলে এটাও সেম ভাবে অবশ্যই আমরা জানি ঢাল বের করতে হবে। তাহলে ঢাল যদি বের করতে হয় তাহলে দেখো, তাহলে আমরা জানি ভি পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি সমান সমান ত্বরণ, কারণ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি হচ্ছে ত্বরণ বোঝায়। তাহলে এই লেখচিত্রটা হচ্ছে ভি কে টি দ্বারা ভাগ করলে ত্বরণ পাবো, তাহলে ত্বরণের লেখচিত্র ত্বরণ। কিন্তু দেখো আমরা জানি যদি সরলরেখা হয় তাহলে নামের প্রথমে কি হবে, সম হবে, তাহলে এটা সমত্বরণের লেখচিত্র। আর এটাও তো ত্বরণ নির্দেশ করবে, কিন্তু এটা হচ্ছে বক্ররেখা, সেই কারণে এটা হবে অসমত্বরণ, অসমত্বরণ। আবার দেখি, তাহলে এটাও তো ত্বরণ নির্দেশ করবে, কিন্তু এবার ত্বরণ হবে কি মাইনাস, কারণ আস্তে আস্তে কমে যাবে। তাহলে মাইনাস, সরলরেখা, নামের প্রথমে হবে সম, কিন্তু আমরা জানি মাইনাস ত্বরণের একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে মন্দন। তাহলে এটার নাম হচ্ছে সমমন্দন। সমমন্দনের লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। আর এটা দেয়, তাহলে আমরা দেখলাম যে গতির গ্রাফ সংক্রান্ত 2 ধরনের হয়ে থাকে সবচেয়ে বেশি, একটা সরণ ভার্সেস সময়ের, আর একটা বেগ ভার্সেস সময়ের। অর্থাৎ সরণ ভার্সেস সময়ের ক্ষেত্রে 4 ধরনের, আর বেগ ভার্সেস সময়ের ক্ষেত্রেও 4 ধরনের, কিন্তু অবশ্যই নামগুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল হলে, আর এটা হচ্ছে সমতরণ, অসমতরণ, সমমন্দন। তাহলে এটা হচ্ছে গ্রাফ সংক্রান্ত। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা একটা বেসিক জিনিস মনে রাখবো। সাধারণত এই গ্রাফের ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখলেই হয়। আমরা জানি যে সময়ের সাথে অপরিবর্তিত থাকে, আবার কখনো সমানুপাতিক হয়, আবার কখনো ব্যস্তানুপাতিক হয়। 3টা কথা মনে রাখবা। 3টা কথা মনে রাখলে তোমরা পাবা। গ্রাফের ক্ষেত্রে একটা স্পেশাল দেই বেসিক জিনিস, এই বেসিক কথাটা তোমরা মনে রাখবা সবসময়। সেটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে 3টা জিনিস মনে রাখবা সবসময়। কয়টা? 3টা। 1 নম্বর কথা, 1 নম্বর যে কথা সেটা হচ্ছে সময়ের সাথে অপরিবর্তিত থাকলে, সময়ের সাথে অপরিবর্তিত থাকলে, থাকলে একটা ঘটনা ঘটবে। 2 নম্বর কথাটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক এর জন্য একটা ঘটনা ঘটবে। আর একটা কথা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাফের 3টা কথা মনে রাখ। 1 নম্বর কথা, সবসময় সময়ের সাথে অপরিবর্তিত থাকতে পারে। যখন সময়ের সাথে অপরিবর্তিত থাকবে তখন একটা লেখচিত্র হবে। সময়ের সাথে অপরিবর্তিত থাকলে সেই লেখচিত্রটা কীরকম হতে পারে সেটা হচ্ছে আমরা দেখলাম যে সময়ের সাথে কোনো কিছু অপরিবর্তিত আছে, অপরিবর্তিত মানে শূন্য থাকে, তাহলে এটা তো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। অপরিবর্তিত মানে কি, এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল, বেগও থাকতে পারে সরণও থাকতে পারে, তাহলে এই ধরনের হবে যদি অপরিবর্তিত থাকে। 2 নম্বর কথা সমানুপাতিক। আসলে একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সমানুপাতিক আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমরা তো জানি 2টা অক্ষ থাকে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তাহলে কখনো যদি দেখো যে সমানুপাতিক জিনিসটা, এই সমানুপাতিক জিনিসটা মনে করো ওয়াই সমানুপাতিক এক্স আছে, আবার দেখতেছো যে ওয়াই সমানুপাতিক এক্স স্কয়ার,
বা এক্স কিউব, আস্তে আস্তে পাওয়ারটা বৃদ্ধি পাচ্ছে। এই যখন দেখবা এক্স এর পাওয়ার 1 একমাত্র একটা ঘাত আছে, তখন এর ক্ষেত্রে লেখচিত্রটা হবে এরকম, যে যখন দেখবা যে একটা মাত্র পাওয়ার আছে তখন এটা সরল রেখা, এক ঘাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ যেমন আমরা মনে রাখি সরলরেখা। আর যদি পাওয়ারটা বৃদ্ধি পায়, একটার চেয়ে বৃদ্ধি পায়, 2 এর বেশি হয়, 2 3 4 বা 2 হয় 1 এর বেশি, তাহলে মনে রাখতে হবে এটার ক্ষেত্রে অবশ্যই আমরা জানি যত পাওয়ার বেড়ে যাবে তত বক্ররেখা হবে, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা হবে হচ্ছে বক্ররেখা। কি রেখা? বক্ররেখা। মনে রাখবে বেসিক জিনিস। সমানুপাতিকের ক্ষেত্রে গ্রাফ এই ধরনের হয়ে থাকে। সমানুপাতিক দুটো জিনিস, একটা যদি ঘাত 1 হয় তাহলে হবে এরকম, আর যদি ঘাত 1 এর চেয়ে বেশি হয় তাহলে এটা হবে বক্ররেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। মনে রাখবা। এরপরে যে গ্রাফটা বাকি আছে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কি গ্রাফ? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক গ্রাফটা কি? ব্যস্তানুপাতিক গ্রাফের ক্ষেত্রে আমরা জানি তাহলে ওয়াই ব্যস্তানুপাতিক হবে এক্স, ওয়াই ব্যস্তানুপাতিক এক্স, ওয়াই ব্যস্তানুপাতিক এক্স, তাহলে এটার গ্রাফটা হবে হচ্ছে এইরকম। ব্যস্তানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে। তাহলে এটা তো সবসময় এক্স অক্ষ বরাবর থাকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। এই গ্রাফটার ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে সুন্দরভাবে চাঁদের মতো বাঁকা হবে। অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে এই যে এটা কোনোদিনও এক্স অক্ষের সাথে টাচ লাগবে না, এটাও কোনোদিনও টাচ লাগবে না, অর্থাৎ কখনোই স্পর্শ করে দেওয়া যাবে না, এরকম চাঁদের মতো বাঁকা করে দিতে হবে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে গ্রাফ। আর এই গতির গ্রাফের ক্ষেত্রে এই তিনটা জানলে খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা সকল ধরনের গ্রাফ সমাধান করতে পারবো, এমসিকিউর জন্য আসে। এই জিনিসটা জানার পরে গতির গ্রাফ যেহেতু বলতেছি, আরও এক ধরনের গ্রাফ আমাদের থাকে, সেটা হচ্ছে জানি যে গ্যালিলিও পরন্ত বস্তু সূত্র দিছে। এই পরন্ত বস্তু সূত্রের আমাদের গ্রাফ আছে। এই গ্রাফটা সবসময় এমসিকিউ আসে। গ্যালিলিও সংক্রান্ত আমাদের বেশি সিকিউর জন্য আসে না, এমসিকিউর জন্য আসে। সেই জন্য এমসিকিউর জন্য যে জিনিস আমরা জানি যে পরন্ত বস্তু সূত্র 3টা। পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রথম সূত্র, এই প্রথম সূত্রে কোনো সমস্যা নাই, আমরা জানি স্থির অবস্থায় বিনিময়ে পরন্ত বস্তু সমান সময় সমান দ্রুত অতিক্রম করে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু 2 নম্বর সূত্র যেটা আছে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে ভি সমানুপাতিক টি, এবং 3 নম্বর সূত্র গ্যালিলিওর তিনি হচ্ছে যেটা বলছেন সেটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কয়ার, এইচ সমানুপাতিক টি স্কয়ার। এই দুটোর ক্ষেত্রে ফির গ্রাফ এমসিকিউর জন্য সবচেয়ে বেশি আসে। তাহলে 2 নম্বর সূত্রে গ্যালিলিও পরন্ত বস্তুর জন্য গ্রাফ যে দুটো মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা দেখব দ্বিতীয় সূত্রের জন্য গ্রাফটা কি হয় এবং তৃতীয় সূত্রের জন্য গ্রাফটা কি হয়। দ্বিতীয় সূত্রে গ্রাফটা হবে হচ্ছে তাহলে বলছে ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টির লেখচিত্র গ্রাফ অঙ্কন করতে হবে। ভি আর থাকবে না, এইচ সমানুপাতিক টি স্কয়ার, এইচ সমানুপাতিক টি স্কয়ার। ভি সমানুপাতিক টির ক্ষেত্রে যে গ্রাফটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা জানি তাহলে এক্স অক্ষ বরাবর তো আমরা সবসময় জানি টি বসবে আর ভি থাকবে এখানে। তাহলে যেহেতু পাওয়ার নাই, পাওয়ার না থাকলে কি হয়? সরল রেখা হয়, বুঝতে হবে, বুঝছো? আর একটা এটার ক্ষেত্রে যেহেতু পাওয়ার আছে তাহলে এটাও বুঝতে পারলাম, একটু আগে আমরা বেসিক দিয়ে আসলাম, তাহলে এটা কি হবে? বক্ররেখা হবে, আর এখানে হবে টি স্কয়ার, এটা হচ্ছে এইচ। এই গ্যালিলিওর এই দুটো সূত্রের জন্য 2 নম্বর 3 নম্বর সূত্রের জন্য আমাদের দুটো গ্রাফ সবচেয়ে বেশি এমসিকিউর জন্য আসে, মনে রাখতে হবে। দ্বিতীয় সূত্রের জন্য এই ধরনের গ্রাফ, তৃতীয় সূত্রের জন্য এই ধরনের গ্রাফ। পাওয়ার বেশি থাকলে আরো বাঁকা হবে। এখন হচ্ছে এটা, এখন এই গতির গ্রাফ সম্পর্কে আমরা যেগুলো শিখে আসলাম, সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমি কিন্তু একটা ক্লাস দিচ্ছিলাম যে গতির সূত্র কিভাবে সহজে আমরা অঙ্কতে প্রয়োগ করতে পারবো। সেই অনুযায়ী গতির গ্রাফ তো অনেক মানে গ্রাফ দেখলাম, এখন এই গ্রাফগুলো কিভাবে ঘ নম্বরের জন্য আমরা এমসি অর্থাৎ অ্যান্সার করতে পারবো, সেজন্য একটা উদাহরণ দিয়ে আজকে ক্লাস এখানে শেষ করব। সেটা হচ্ছে আমরা খুব সহজেই একটা টেকনিক ফলো করলে আমরা গতির যে কোনো ধরনের অঙ্ক করতে পারবো। দেখো সাপোজ সবচেয়ে বেশি পরীক্ষার যেটা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দেখাই, আমরা দেখবো বেশ করে বোর্ড পরীক্ষাগুলোতে সবসময় এই ধরনের গ্রাফ বেশি দেখা যায়। যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। এরকম থাকলে তাহলে এ বরাবর একটা জিনিস থাকবে, এটা এক্স এটা ওয়াই। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে মনে করি যে এ বরাবর ভি দিলাম আর হচ্ছে এটা দিলাম হচ্ছে টি। তাহলে এই যে এখানে একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, অবশ্যই ভি থাকলে টি থাকলে এটা ত্বরণের লেখচিত্র হয় আমরা জানি। তাহলে এটা ধরলাম ও, এটা ধরলাম হচ্ছে এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে এখন যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাপোজ ধরলাম এটা 1 সেকেন্ড 10, এইটুকুর জন্য এ থেকে বিতে যাইতে সময় লাগছে মনে করো 2 সেকেন্ড, আর এই যে সিতে আসতে সময় লাগছে মনে করো 3 সেকেন্ড। তাহলে সময় এই পাশে চলতেছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বেগ আছে। এখন সাপোজ আমি এটা ধরলাম হচ্ছে 10 ms/1। আমাদের এরকম গ্রাফ দিবে পরীক্ষা এবং খুবই সহজ অঙ্ক করার জন্য। গ নম্বরে বলে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড
অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গ নম্বরে বলতে পারে যে গতির এই যে গ্রাফটা দিয়েছে এটা প্রকৃতি কেমন, বা এখান থেকে আরেকটা কথা বলতে পারে যে ত্বরণ এবং সরণের লেখচিত্র অঙ্কন করো, ত্বরণ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো। তাহলে এটা সাপোজ আমি তোমাকে বোঝানোর জন্য দিলাম, তোমাকে কোশ্চেন করছে যে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কিভাবে আমরা অঙ্কটা করব? প্রথমে আমাদের গ্রাফের অংশগুলোকে চিহ্নিত করতে হবে। দেখো এখানে তিনটা অংশ আছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। ওএ একটা অংশ, এবি একটা অংশ, বিসি একটা অংশ। আমরা এই সমস্যাগুলোকে চেনার জন্য, এই চিহ্নিত করার জন্য আমরা এতক্ষণে এতগুলো গ্রাফ চিহ্নিত করে আসলাম। তাহলে এখন দেখব যে ওএ জিনিসটা কি নির্দেশ করতেছে। দেখো দেখি বেগ আছে না, সময় আছে না, অবশ্যই ত্বরণের লেখচিত্র হবে। আর সরল রেখা হলে সমত্বরণ, তাহলে ওএ অংশটা হচ্ছে সমত্বরণের লেখচিত্র। তাহলে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। তাহলে বেগ থাকলে টি থাকলে ত্বরণের লেখচিত্র হয়। এই যে এটা হচ্ছে সরল রেখা, তাহলে এটা হচ্ছে সমত্বরণ। আর এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল হলে সমবেগ। যেহেতু বেগের পরিমাণ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সমমন্দন। তাহলে এটা সমত্বরণ। এই যে ওএ অংশটা সমত্বরণে চলছে, এবি অংশটা সমবেগে গেছে, বিসি অংশটা সমমন্দনে চলছে। তাহলে তিনটা অংশের আমরা দূরত্ব বের করে যোগ করব, যে মানটা বাড়াবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ওএ অংশের জন্য একটা, এবি অংশের জন্য একটা, বিসি অংশের জন্য একটা। এটা করার জন্য একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ওএ অংশের জন্য বের করব, ওএ অংশের জন্য, ওএ অংশের। তাহলে ওই অংশের জন্য যেহেতু প্রথম অংশ, তাহলে কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, প্রথমে দেখাচ্ছি। তাহলে এস প্রথম অংশের কারণে আমরা S1 ধরতে পারি। এখন সূত্রটা কি? S1 এর মানটা বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, বলছিলাম প্রথমে সাইড নোট করতে হবে কি কি দেওয়া আছে। তাহলে দেখো বস্তুটা আগে যে এখানে ছিল, তাহলে আদি বেগটা ইউ না, তাহলে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। স্থির অবস্থায় ছিল যেহেতু প্রথম অংশের জন্য, সেই কারণে u1 = 0, u1 = 0। তাহলে বস্তুটা এখান থেকে শেষ বেগ এতে গেছে, এতে কত ms/1 ছিল? 10। তাহলে v1 এর মান কত? v1 এর মান হচ্ছে 10। আবার এখান থেকে শুরু করিয়া এটা হবে u2 আদি বেগ, এখান থেকে শুরু করে আবার কোথায় যাবে? b তে যাবে, b তে গেলে তাহলে v2 হবে। আবার এই v2 থেকে শুরু করে এটাই হবে এখন আদি বেগ u3, তাহলে এখানে কোথায় আসবে? এটা হবে v3। তিনটা অংশ, এবি অংশ, তারপরে ওএ অংশ, বিসি অংশ। তাহলে আমরা প্রথমে ওএ অংশ দেখলাম, ওএ অংশ সমত্বরণে চলছে, সমত্বরণ। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমাদের জিনিস মনে রাখতে হবে। তাহলে কি কি দেখতে হবে প্রথমে? তাহলে S1 এর মান বের করতে হবে। তাহলে দেখি কি কি দেওয়া আছে নিয়ামত। তাহলে এক নাম্বার কথা, u1 এর মান দেওয়া আছে। u1 এর মান কত? 0, আদি বেগ শূন্য অবস্থায়। তাহলে শেষ বেগ কত? v1 = 10 ms/1। তাহলে ইউ এর মান, ভির মান পাইলাম। আমাদের বের করতে বলছে এস এর মান। যাই হোক দেখি আগে আর কার মান দেওয়া আছে। 0 থেকে টি, এক্স অক্ষ বরাবর 0 থেকে টি। তাহলে t1 এর মান ছিল 1 - 0 = কত? 1 - 0 = 1 সেকেন্ড। t1 এর মানও পাইলাম। কার মান বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে s1 এর মান, অর্থাৎ এস এর মান বের করতে বলছে। তাহলে আমরা তোমাদের টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে যখন সাইড নোট করবে উপাদানগুলো, যার কথা বলা থাকবে না তার মিসিং ফর্মুলা বসিয়ে দেবে, অ্যান্সার বের করবা। তাহলে ইউ এর মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, t1 এর মান, s1 এর মান দেওয়া আছে, কিন্তু দেখো এর মান দেয় নাই, এর মান কথা বলে নাই। তাহলে এ মিসিং ফর্মুলা, আমরা জানি এ মিসিং ফর্মুলা হচ্ছে s1 = u1 + v1 / 2 × t1। এই জায়গায় বসিয়ে দেবো, মান বের করবো। তাহলে u1 এর মান 0, 10, 2, t1 এর মান 1। তাহলে 10 × 2 = 5, 5 × 5। তাহলে s1 এর মান বাড়ালো 5 মিটার। এটা হচ্ছে টেকনিক। s1 এর মান পাইলাম 5। একইভাবে আমরা তাহলে এখানে লিখে নেই, s1 এর মান কত পাইছি? 5 মিটার। অর্থাৎ এই যে ও এর মান পাইলাম 5 মিটার। তারপরে এবির মানটা বের করব, বিসির মানটা বের করব, যোগ করব, তাহলে অতিক্রান্ত দূরত্ব পাবো। চলো আমরা এখন দেখব যে এবি অংশের জন্য কি পাওয়া যায়। তাহলে এবি অংশের জন্য, এবি অংশের জন্য আমরা এখন দেখবো, আগে সাইড নোট করব, সাইড নোট করে দেখি কি কি পাওয়া যায়। তাহলে এবি অংশের ক্ষেত্রে এখান থেকে আবার যাত্রা শুরু করবে। তাহলে আদি বেগ কত? আদি বেগ u2 হবে। তাহলে u2 এর মান কত? 10 আছে। তাহলে 10 ms/1। আবার এখান থেকে কোথায় গেল? b তে, b হচ্ছে v2। তাহলে এটা হচ্ছে v2, v2 এর মান কত? ওই 10 এ আছে, তাহলে এটাও 10, 10 × 1। তাহলে এবার t2 হবে দ্বিতীয় অংশ। তাহলে
তাহলে আগে ছিল কত 1, পরে হচ্ছে কত 2, তাহলে পার্থক্য করো 2 - 1 সমান কত 1 সেকেন্ড হবে। কার মান বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব ab এর মান। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, তাহলে s2 এর মান হট। তাহলে দেখো আবার দেখো u এর মান, v এর মান, t মান, s এর মান কথা বলা আছে, এর কথা বলে নাই। এমিসিং ফর্মুলা কি? s2 সমান u2 প্লাস v2 ডিভাইডেড বাই 2 ইনটু t2। এটা দিয়ে মান বের করবো। আর একটা সূত্র আছে, আমরা জানি সমবেগ যেহেতু আছে, সমবেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, তার আগে এটা মান বসে দিয়ে কত আসে। তাহলে দেখো 10 যোগ 10 ডিভাইডেড বাই 2 ইনটু 1, তাহলে 10 10 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, আচ্ছা 10 ওকে 10, তাহলে 10 মিটার। s2 এর মান বলে কত মিটার? 10 মিটার। তাহলে আমরা এটা এইভাবে করতে পারি যে দেখো যেহেতু সমবেগে চলছে, আমরা একটা সমবেগের সূত্র জানি, s সমান কি vt, অর্থাৎ তাহলে s2 v2 t2। তাহলে আমাদের v2 এর মান কত 10, t এর মান কত 1, তাহলে 10। সেম কথা, আসলে এই সূত্র থেকেই এই সূত্রটা আসে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে 10 মিটার। তাহলে আমরা ab অংশের মান পাইলাম s2 সমান 10 মিটার। ab অংশের মান পেলাম s2 সমান 10 মিটার। আর তারপর আছে bc অংশের মান। এই bc অংশের মানটা চলো আমরা bc অংশের মানটা দেখি। তাহলে bc অংশের মানটার জন্য আমাদের কি কি ডকুমেন্ট দেওয়া আছে আগে সাইড নোট করব, কি কি দেওয়া আছে। তাহলে অংশ হবে এবার কি b এবং c। bc অংশের জন্য s2 তো বের করা শেষ, এখন s3 এর মান বের করব। তার আগে সাইড নোট করব, দেখি। তাহলে যখন বস্তুটা b তে ছিল, v2 বেগে ছিল 10 এ, এখন এখান থেকে যাত্রা শুরু করবে না, তাহলে এটা তৃতীয় অংশ, তাহলে u3 এর মান কত 10, সাইড নোট করো। u3 এর মান ছিল 10, কোথায় আসছে c তে, c এর মান কি v3, শেষ বেগ 0 অবস্থায় আসছে, ms ইনভার্স 1 দিবা অবশ্যই। তাহলে সময়টা কত ছিল, সময় t1 এর মান না t3 এর মান, আগে ছিল 2, তারপরে আছে 3, তাহলে কত 3 - 2 সমান কত 1 সেকেন্ড। এবার s3 এর মান বের করতে বলছে, সেম ভাবে একই সূত্রই হবে, এমিসিং ফর্মুলা কি s3 সমান u3 প্লাস v3 ডিভাইডেড বাই 2 ইনটু t3। তাহলে মান বসাও, u এর মান 10, 0, 2, 1, তাহলে কত বাড়ায় 5। তাহলে s3 এর মান কত বাড়ালো 5। যেহেতু আমাদের বলছিল যে একটি গ্রাফটা আর গ নম্বরে বলতে পারে অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বলছে, এগুলো এমসিকিউ দিতে পারে। এবি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব কত, বিসি অংশের জন্য এমসিকিউর জন্য আসতে পারে। তবে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বলতে, তাহলে আমরা কি করব, সবগুলো যোগ করব। তাহলে s3 এর মান কত পাইছি, এই যে আমরা বিসি অংশের মান পাইলাম, s3 এর মান পাইছি হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে, অতিক্রান্ত দূরত্ব অতএব মোট অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব হবে দূরত্ব s সমান s1 প্লাস s2 প্লাস s3। তাহলে এটা হবে 5 যোগ 10 যোগ 5 সমান হচ্ছে 20 মিটার। এই যে এইভাবে আমাদের গতির বিভিন্ন গ্রাফের অঙ্কগুলো করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।